হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর 4th সেমিস্টারের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ থেকে দূষণ নিয়ন্ত্রণের বায়ু দূষণ অধ্যায় থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে লাগবে। আজকে এই এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশের অবক্ষয় কাকে বলে? প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে বিভিন্ন অবাঞ্ছিত বস্তুর আগমনের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানগুলির ভারসাম্য নষ্ট হতে হতে এমন অবস্থায় পৌঁছায় যে পরিবেশের ওই সকল উপাদানের পুনরুৎপাদন সম্ভব হয় না। একেই পরিবেশের অবক্ষয় বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ট্রান্সবাউন্ডারি দূষণ কি? যে প্রকৃতির দূষণ ভূপ্রাকৃতিক সীমা লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশের পরিবেশকে দূষিত করে থাকে তাকে ট্রান্সবাউন্ডারি দূষণ বলে, যেমন বায়ু দূষণ। পরবর্তী প্রশ্ন, WHO হুয়ের মতে বায়ু দূষণ কাকে বলে? হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি সাধনে সক্ষম হয় তখন সেই অবস্থাকে বায়ু দূষণ বলা হয়। নেক্সট, দূষণ ভার কাকে বলে? নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাতাস দীর্ঘ সময় ধরে যে পরিমাণ দূষক পদার্থ গ্রহণ করে তাকে ওই অঞ্চলের দূষণ ভার অর্থাৎ পলিউশন লোড বলা হয়। নেক্সট, জেনোবায়োটিক দূষণ ও অ্যানথ্রোপোজেনিক দূষক বলতে কি বোঝো? উদাহরণ দাও। তাহলে প্রথমে জেনোবায়োটিক দূষক, বায়ু দূষণকারী যে সকল দূষক পদার্থ মনুষ্যসৃষ্ট নয় তাদের জেনোবায়োটিক দূষক বলে। উদাহরণ হচ্ছে মিথেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে অ্যানথ্রোপোজেনিক দূষক। অ্যানথ্রোপোজেনিক দূষক হচ্ছে যে সকল বায়ু দূষণকারী পদার্থ মনুষ্যসৃষ্ট তাদের অ্যানথ্রোপোজেনিক দূষক বলা হয়। উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, SPM কি? উদাহরণ দাও। খুব ভালো প্রশ্ন। SPM হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 10 মাইক্রনের কম ব্যাসযুক্ত বায়ুতে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম জৈব ও অজৈব কণাকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা SPM বলে। উদাহরণ হচ্ছে ধূলিকণা, ধোঁয়া, লবণকণা, ছাই, পরাগরেণু প্রভৃতি। তাহলে SPM এর যদি ফুল ফর্ম দেয় তাহলে খেয়াল রাখবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এবার হচ্ছে RSPM কি? উদাহরণ দাও। RSPM দেখো, 2.5 মাইক্রনের কম ব্যাসযুক্ত SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করতে সক্ষম হওয়ায় একে রেসপিরেবল সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা সংক্ষেপে RSPM বলা হয়। উদাহরণ হচ্ছে ধোঁয়া, পরাগরেণু ইত্যাদি। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্লু বেবি সিনড্রোম বা সায়ানোসিস রোগের কারণ কি? বায়ুতে উপস্থিত নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনো শিশুর রক্তে প্রবেশ করে হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে শিশুদের সায়ানোসিস বা ব্লু বেবি সিনড্রোম রোগের সৃষ্টি করে থাকে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, ফটোকেমিক্যাল স্মোক বা আলোক রাসায়নিক ধোঁয়াশা কাকে বলে? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে খেয়াল রাখবে।
বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারের নিচের অংশে নাইট্রোজেনের অক্সাইড সমূহ এবং হাইড্রোকার্বন সূর্যালোকের উপস্থিতিতে কুয়াশার সঙ্গে বিক্রিয়া করে গৌণ দূষক পদার্থ, গৌণ দূষকপূর্ণ যে ধোঁয়াটে অবস্থার সৃষ্টি করে তাকে ফটোকেমিক্যাল স্মগ বা আলোক রাসায়নিক ধোঁয়াশা বলে। এই প্রকার ধোঁয়াশায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যালডিহাইড যৌগ, ওজোন, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট সংক্ষেপে প্যান প্রভৃতি গৌণ দূষক পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট 10 নম্বর, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই বলতে কী বোঝো? তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারী কলকারখানায় কয়লার দহনের ফলে যে ছাই উৎপন্ন হয় তার কণাগুলি 0.02 থেকে 10 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়। এই সূক্ষ্মাতিসূক্ষ্ম ছাই বা ভস্ম কণাগুলি সামান্য হাওয়াতে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এদের উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ বলে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিয়োটো চুক্তি কি? কত সালে এই চুক্তি কার্যকর হয়? 1997 সালের 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে একটি আন্তর্জাতিক সভায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা কিয়োটো চুক্তি নামে পরিচিত। কত সালে এই চুক্তি কার্যকর হয়? 2005 সালের 16 ফেব্রুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়। এবার নেক্সট প্রশ্ন, অম্লবৃষ্টি কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন। বায়ুমণ্ডলে উপস্থিত সালফার, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড বায়ুতে ভাসমান জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। বৃষ্টির জলের সঙ্গে ভূপতিত হলে তাকে অম্লবৃষ্টি বলে। খেয়াল রাখবে, এই অম্লবৃষ্টির পিএইচের মান 5.65 বা তার কম হয়। এই বৃষ্টির জলে পিএইচের মান 5.65 বা তার কম, সেই বৃষ্টির জলকেই বলা হয় কি? অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। এবার 13 নম্বর দেখো, জলজ বাস্তুতন্ত্র এবং অট্টালিকা ও স্মৃতিসৌধের উপর অম্লবৃষ্টির প্রভাব উল্লেখ করো। তাহলে এখানে প্রথমে জলজ বাস্তুতন্ত্রের উপর অম্লবৃষ্টির প্রভাব। প্রথম হচ্ছে মাছের ডিমের হ্যাচিং ব্যাহত হয়, জলজ প্রাণী ও উদ্ভিদের মৃত্যু হয়, শামুক, ঝিনুক প্রভৃতির খোলস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর নেক্সট হচ্ছে অট্টালিকা ও স্মৃতিসৌধের উপর প্রভাব। মার্বেল নির্মিত অট্টালিকা, সৌধ ইত্যাদি অম্লবৃষ্টি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। ভারতের তাজমহলের ক্ষতির অন্যতম কারণ হলো অ্যাসিড বৃষ্টি। খুব ভালো করে মনে রাখবে। এইবার নেক্সট 14 নম্বর, বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী কয়েকটি যন্ত্রের নাম লেখো। খুব ভালো প্রশ্ন। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রসমূহ হলো থিথানো কক্ষ বা সেটলিং চেম্বার, ঘূর্ণি বা সাইক্লোন, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ক্যাটালাইটিক কনভার্টার প্রভৃতি। এবার নেক্সট হচ্ছে অ্যাজমা বা হাঁপানি রোগের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তৈল শোধনাগার, তাপবিদ্যুৎ কেন্দ্র, রাসায়নিক সার কারখানা, বাজি কারখানা এবং অটোমোবাইল ইঞ্জিন থেকে নির্গত নাইট্রোজেন এবং সালফারের বিভিন্ন বেশি ইকারত্বের অক্সাইডগুলি প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসনালী ও ক্লোমশাখাতে প্রবেশ করলে হাঁপানি বা অ্যাজমা রোগ সৃষ্টি করে থাকে। এবার নেক্সট, গৌণ বায়ুদূষক কাকে বলে? একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ দাও। যে সমস্ত দূষক পদার্থ 2 বা ততোধিক প্রাথমিক বায়ুদূষকের সংমিশ্রণে তৈরি হয় তাদের গৌণ বায়ুদূষক বলে। আর নেক্সট হচ্ছে, একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ দাও। একটি গৌণ বায়ুদূষক হলো প্যান অর্থাৎ পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এই প্যান সাধারণত হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন একটি ক্ষতিকারক পদার্থ। এবার 17 নম্বর,
ধোঁয়াশার দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তাহলে ধোঁয়াশার ক্ষতিকারক প্রভাবের প্রথম প্রভাব হচ্ছে ধোঁয়াশায় উপস্থিত পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, ফর্মালডিহাইড, অ্যাক্রোলিন প্রভৃতি গৌণ দূষক মানবদেহে প্রবেশ করলে চোখ জ্বালা, চোখ থেকে জল পড়া, বুকে চাপ ধরা এবং তীব্র শ্বাসকষ্টের সৃষ্টি হয়। আর দ্বিতীয়ত ক্ষতিকর প্রভাব হচ্ছে 2 নম্বর ক্ষতিকর প্রভাব হচ্ছে ধোঁয়াশাযুক্ত অঞ্চলে দীর্ঘদিন বসবাস করলে এমফাইসেমা, ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, স্টোন ক্যান্সার কি? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড বৃষ্টির প্রভাবে চুনাপাথর, মার্বেল দ্বারা তৈরি অট্টালিকা, স্মৃতিসৌধ যেমন হচ্ছে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে কমা হবে না, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মূর্তি প্রভৃতি ক্ষয়প্রাপ্ত হয় এবং পাথরের গায়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়। একে স্টোন ক্যান্সার বা পাথরের কুষ্ঠরোগ বলা হয়। নেক্সট, কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? গ্যাসটা হচ্ছে MIC, মিথাইল আইসোসায়ানেট। 1984 সালে ভারতবর্ষের ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড প্ল্যান্ট থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস নির্গত হওয়ার ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। আর দ্বিতীয় অংশ হচ্ছে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা কত সালে ঘটে? 1986 সালে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা ঘটে। এবার পরবর্তী প্রশ্ন 20 নম্বর, ওজোন স্তর কাকে বলে? এর আবিষ্কারককে? খুব ভালো করে মনে রাখবে। স্ট্র্যাটোস্ফিয়ারে 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস সমৃদ্ধ স্তরকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে এর আবিষ্কারককে? আবিষ্কারক হচ্ছে 1913 সালে 2 ফরাসি বিজ্ঞানী চার্লস ফেব্রি ও হেনরি বুসন বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন। এবার নেক্সট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে মানব স্বাস্থ্যের সম্পর্ক কী? তাহলে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি যখন হয়, বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে ক্রান্তীয় রোগব্যাধির প্রকোপ বাড়ে। লিসমেনিয়া, ট্রাইপ্যানোসোমা, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, হাম, যক্ষা, হেপাটাইটিস, কালাজ্বর, এনকেফালাইটিস প্রভৃতি রোগ হতে পারে। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে ডবসন একক কী? কে এর নামকরণ করেন? তাহলে প্রথম অংশ হচ্ছে ডবসন একক কী? বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একককে ডবসন একক বলা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে ব্রিটিশ পদার্থবিদ গর্ডন মিলার বোর্ন ডবসন এর নাম অনুসারে ডবসন একক ব্যবহৃত হয়। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা খুব গুরুত্ব সহকারে এগুলো অবশ্যই তৈরি করে নেবে। এগুলো তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।